ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের বিষয় গার্হস্থ্য বিজ্ঞান। আর আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এটি হচ্ছে নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা। অধ্যায় 4। তোমরা বই সবাই খুলে নাও, যে চ্যাপ্টার 4, নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। যাই হোক, এখন দেখো যে সবাই বই খুলে সামনে রাখো, হ্যাঁ। আর আমি তোমাদের ওয়ালাইকুম সালাম। পরে ক্লাসে ঢুকলে কেউ সালাম দেওয়ার দরকার নাই, তোমরা ক্লাসে ঢুকে যাবে, হ্যাঁ। এখন আমি ক্লাস দেখো, বইগুলো সবাই সামনে রাখো, যে নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা। এর আগে কি পড়িয়েছিলাম? আগের চ্যাপ্টারটা ছিল গর্ভবতী মায়ের যত্ন আর গর্ভবতী মায়ের যত্ন। তৃতীয় চ্যাপ্টারটা কি ছিল? গর্ভবতী মায়ের যত্ন, নিরাপদ মাতৃত্ব। তারপরে চতুর্থ চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা। ক্লাসটা আমি স্টার্ট করছি পরে। এখন তোমরা যারা আছো ব্যবসায়ী শিক্ষার মেয়েরা বলো, রোল নাম্বার বলো, আমি তোমাদের একজন একজন করে বলবে। নাম্বারটা বলে দেই। 3016। আচ্ছা, 1 মিনিট। 3016 হচ্ছে 16, মানে এখানে উপস্থিতি ধরে আর তোমার খাতা দেখে, হ্যাঁ 3016 হচ্ছে 16। হ্যাঁ বলো, পরে পরে একজন একজন করে বলে যাও ক্লাস। পরে রোল নাম্বার বলো। 3001। 1 হচ্ছে, হ্যাঁ 3001 ও 16। 3001, হ্যাঁ 16 বলো। 3034। আচ্ছা 34 হচ্ছে মারজান আমিন। 17 বলো। আর পরে অনেকেই তো প্রেজেন্ট। 3008। হ্যাঁ আমারটা 3008। শুনি নাই। 16 কত পাইছি মিস? 16 হচ্ছে 16। আর হচ্ছে মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ 8 হচ্ছে 16 ম্যাক্সিমাম। 3019। আচ্ছা 19 মিস 19। 3020। হ্যাঁ 3019 ও 16, ম্যাক্সিমাম দেখতেছি 16 পেয়েছো, মানে উপস্থিতি 5 ধরে খাতার নাম্বার সহ তোমাদের এটা। তারপরে কে 19 বললাম, 16, তারপর কে? তারপর কে? 3020 মিস। 20 16। 20। হ্যাঁ হ্যাঁ 16 16। তারপরে বলো আর 20 কে? 3003। 3000। 20 3003। আচ্ছা রাবেয়া আক্তার 14। 3015। আচ্ছা 15 16। তারপরে বলো, বলতে থাকো, ক্লাস নিব তো মিস 3021। আচ্ছা 21 হচ্ছে 17। 20 3003। 3 তো বললাম, 3003 14। রাবেয়া আক্তার। মিস 21 শুনি নাই। হ্যাঁ 21 হচ্ছে 17। তাবাসসুম 3008। 16 বলো। পরে আর কেউ? আর কেউ আছো? মিস 3027। 27 হচ্ছে 15 বলো। 3011 মিস। 11 হচ্ছে 15। আর কেউ? আচ্ছা রেখে দিলাম। এখন শোনো, তোমাদের যেটা যে বিষয়ে মান্থলি পরীক্ষা হবে, হ্যাঁ প্রথম জিনাত ম্যাডামের প্রথম পত্র থেকে একটা চ্যাপ্টার হবে, আর আমার থেকে দ্বিতীয় পত্র। একজন কথা বলছো, রাবেয়া আক্তার। রাবেয়া আক্তার মিউট করো। এখন তোমার এই আমার হচ্ছে আমার গর্ভবতী মা
গর্ভবতী মা আর হচ্ছে তোমাদের গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব। নেক্সট মান্থলি পরীক্ষা যেটা হবে, নেক্সট ডেট দিবে ম্যাডাম, কি কালকে তোমাদের বলেছে কোন কোন চ্যাপ্টার? কথা ক্লিয়ারলি বুঝি নাই। তোমরা নিজেরা কথা বললে কথা শুনবে না, বুঝছো? এখন শোনো, যে কালকে কি ম্যাডাম তোমাদেরকে বলেছে, জিনাত ম্যাডামের ক্লাসে কি বলেছে কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে? জি বলো একজন, কোন কোন চ্যাপ্টার বলেছে? মিস সেকেন্ড পেপার বলছে সঞ্চয়ের অধ্যায়টা, যেটা মিস পড়াইছে। আর ফার্স্ট পেপারে যে মাতৃগর্ভে শিশুর না, এই অধ্যায়টা সেকেন্ড অধ্যায়, সেকেন্ড চ্যাপ্টার। ভুল বলছো তুমি। মানে সেকেন্ড পেপার হচ্ছে আমি যেটা পড়াচ্ছি এটা, আর ফার্স্ট পেপার হচ্ছে সঞ্চয়। উল্টা বলছো তুমি, ঠিক আছে? মানে গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব, আমি যেটা আজকে পড়াচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায়। এটা হচ্ছে তোমার মানে সেকেন্ড পেপার থেকে সেকেন্ড পেপার থেকে থাকবে এটা, আর ফার্স্ট পেপার থেকে থাকবে সঞ্চয়ের চ্যাপ্টার। ঠিক আছে? 10-10-20 তোমাদের ওই যে দুইটা থেকে দুইটা। তার মানে হচ্ছে আপনার ছিল চতুর্থ অধ্যায় আর হচ্ছে না ওইটা না হচ্ছে না, দ্বিতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায় না, আমার মানে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সরি তৃতীয়। আমি তো আজকেটা শেষই করি নাই, এই চ্যাপ্টার তো তোমাদেরকে আজকে ফার্স্ট ধরবো, আরো একটা ক্লাস নিতে হবে। চ্যাপ্টার শেষ না করলে তো আমি পরীক্ষা নিতে পারবো না। এই তৃতীয় অধ্যায়। মিস আপনার স্লাইডে তো যা লেখা অধ্যায় 4 নবজাত হ্যাঁ প্রসূতি মায়ের হ্যাঁ যত্ন হ্যাঁ, শিশুর এটা টিকা। এটা তো আমি আজকে পড়াবো তোমাদের, আজকে পড়াবো, কিন্তু পরীক্ষা হবে যেটা আগে শেষ করেছি, আজকেরটা না। তৃতীয় অধ্যায়। আচ্ছা তাহলে 3 অধ্যায়। হ্যাঁ হ্যাঁ, ওকে মিস। তৃতীয় অধ্যায় গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব। এটা হচ্ছে তোমাদের মান্থলি পরীক্ষা হবে, সৃজনশীল কোশ্চেন দিব আমরা, আর সঞ্চয় হচ্ছে ফার্স্ট পেপার থেকে। ঠিক আছে? আর আজকের চ্যাপ্টার তো মাত্র আজকে আমি স্টার্ট করলাম, এটা তো আমি পরীক্ষা তোমাদের নিতে পারবো না, তাই না? পড়া শেষ না করে কি আমি পরীক্ষা নিতে পারবো? বুঝা গেল সবাই? বলো ক্লিয়ার? আমি তাহলে ক্লাস স্টার্ট করি। মিস হ্যাঁ, ক্লাস ম্যাম আপনি কি তৃতীয় অধ্যায়টা নেবেন পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, তৃতীয় অধ্যায়, কারণ আজকেরটা তো আমি শুরু করেছি, আমার আরো দুইটা চ্যাপ্টার লাগবে, তোমার দুইটা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। হ্যাঁ, যেটা শেষ করব না সেটা নিয়ে তো আমি পরীক্ষা নিতে পারবো না। ম্যাম আপনার কি আলাদা আলাদা exam? আলাদা আলাদা এক্সাম, মানে আলাদা আলাদা বলে কথা না, মানে তোমাদের এর আগে যেভাবে আমরা নিয়েছিলাম, হয় মানে আমি, দুই পার্ট দুইটা। হ্যাঁ দুইজন দুইটা নিব, হয়তো মান্থলি মানে ওকে। মানবিক আপা নিবেন, আমি ব্যবসায় শিক্ষা নিব, অথবা আপা ব্যবসায় শিক্ষা নিবে, আমি মানবিক নিব। ঠিক আছে? কোশ্চেন একই রকম হবে। ঠিক আছে? মিস সৃজনশীল নেবেন, ছোট প্রশ্ন নিলে হতোই তো। না, ছোট প্রশ্ন তো নিলাম একটা, এখন আর কি একটা, এখন ছোট প্রশ্ন বড় প্রশ্ন মিলিয়ে তো নিতে হবে, তাই না? এখন এটা আমরা সৃজনশীল কোশ্চেনই নিব। এখন ম্যাডাম যেভাবে বলে খাতা কিভাবে দেখা হবে, সেভাবেই খাতা দেখা হবে, কলেজে এসে খাতা জমা দিতে হবে, অথবা যেভাবেই হয় আর কি। যাই হোক, তোমাদের আজকে ক্লাসটা আমি শেষ করি, না হয়তো শেষ করতে পারবো না। হ্যাঁ, তো এখানে দেখো যে আমি আগে পড়েছিলাম যে গর্ভবতী মা আর হচ্ছে শিশু, গর্ভবতী মায়ের যত্ন আগেরটা। এখন গর্ভবতী মা হচ্ছে কি, যে প্রেগনেন্ট অবস্থায়, তাই গর্ভবতী মা বলে, এবং প্রসূতি মা হচ্ছে তোমাদের বাচ্চা জন্মাবার পরে। এখানে বাচ্চা নবজাতক, দেখো তোমাদের নবজাতক, প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা। তো নবজাতক বলতে আমরা কি বুঝি? যে নবজাতক হচ্ছে যে মানে কতদিন থেকে কতদিন পর্যন্ত নবজাতক কাল বা নবজাতক বলা হয় একটা বাচ্চাকে। তো জন্মের পর বাচ্চাটা মনে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে গর্ভাবস্থায় পেটে যখন বাচ্চাটা থাকে একটা পরিবেশে সে থাকে, যখন সে জন্মায়, জন্মাবার পর এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে তাকে একটু সময় দিতে হয়। তো এখানে দেখো যে নবজাতক কাল, প্রথম যে বাচ্চাটা জন্মাবার পর ওই সময়টাকে নবজাতক কাল বলে। যে শিশু ভূমিষ্ঠ হওয়া থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতক কাল বলে।
বাচ্চা জন্মাবার পর তোমার 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন, এটা খেয়াল রাখবে তোমাদের। এটা কিন্তু মানে একটা ছোট প্রশ্নও থাকে যে জন্মাবার পর 14 দিন পর্যন্ত অথবা 2 সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতক কাল বলা হয়। এখন পরে দেখো তোমাদের কি আছে, যে নবজাতক কাল আমি পরে ইয়েতে যাচ্ছি, যে পরে আছে তোমরা বইয়ে দেখো যে নতুন শিশুর আগমনে পরিবারের প্রস্তুতি। যে একটা পরিবার মানে আমাদের সবারই একটা আনন্দের বিষয়। একটা বাচ্চা একটা পরিবারে যখন আসে তখন কিন্তু প্রত্যেকেরই একটা আনন্দ, মানে বাড়ি ছোট বড় সবার থেকে সবারই একটা আনন্দ থাকে। কিন্তু এবং এই আনন্দের পাশাপাশি প্রত্যেকেরই একটা দায়িত্ব থাকে, যে এই বাচ্চার যত্ন কিভাবে হবে, বা এই যে গর্ভাবস্থায় মায়ের যত্ন কিভাবে হবে, এবং এই সম্পূর্ণ বিষয়টার উপরে একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়া নির্ভর করে একটা গর্ভবতী মায়ের। আগে তোমাদের গর্ভবতী মা সম্পর্কে পড়িয়েছি আমি, কিন্তু এটা কিন্তু আমরা নিজেরাই জানি। এটা কিন্তু বই থেকে বলতে হয় না যে একটা গর্ভাবস্থায় একটা মাকে আমরা কিভাবে যত্ন নিব, এবং তারপর মনে করো যে বাচ্চা জন্মাবার পর যে আর মায়ের যত্ন নিতে হবে না, বিষয়টা কিন্তু সেরকম না। মানে বাচ্চা জন্মাবার পর বাচ্চার যেভাবে আমরা যত্ন নিব, ঠিক সে একইভাবে বাচ্চা জন্মাবার পর তাকে প্রসূতি মা বলে, প্রসূতি মায়ের যত্ন আমাকে একইভাবে নিতে হবে। এবং যখন বাচ্চাটা জন্মাবে প্রত্যেকটা পরিবারের এই বাচ্চার যে প্রস্তুতি, যে পরিবার আসার যে প্রস্তুতি থাকে, যে এখানে এই বিষয়টি আলোচনা করা হচ্ছে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতাপূর্ণ সম্পর্ক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে এবং হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা খুবই মানসিকতা বলো সব বিষয় এক হইতে হবে, এবং যেন কোনো অবস্থাতেই গর্ভবতী মায়ের যেন মানসিক কষ্ট না হয়। যেমন এখানে দেখো বইয়ের যে প্রত্যেক শিশুরই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। জন্মকালীন সময় থেকে তাদের নিজ নিজ ব্যক্তি স্বাতন্ত্র্য বিকাশ লাভ করতে থাকে। শিশুর আবেগিক বিকাশ কেমন করে হবে সেটি নির্ভর করে, মানে বিশেষ করে একটা পরিবার থেকে মানে ব্যক্তিত্ব, যেটা ব্যক্তিত্ব কিন্তু একটা পরিবার থেকেই প্রথমেই একটা শিশু জন্মের পরেও তার পরিবার অর্থাৎ মা বাবা বা তার চারপাশে যা দেখে সেখান থেকেই সে সবকিছু শেখে। তারপরে যে হয় যেটা শিখবে সে স্কুলে যে। তারপরে দেখো যে 2 নম্বরে আছে চিকিৎসকের সঙ্গে প্রস্তুতি। যেমন গর্ভাবস্থায় বা মানে এক চিকিৎসকের সাথে সর্বক্ষণ আমাদের একটা যোগাযোগ রাখতে হবে, যেন কোনো অবস্থাতেই তার কোনো সমস্যা না হয়। যেমন গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর সাথে সাথে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। মানে অবশ্যই ডাক্তার আগে কি হতো যে সবাই কিন্তু গুরুত্ব দিয়ে মনে করতো না যে এখনই ডাক্তারের কাছে যেতে হবে, বা এই ধরনের কোনো সমস্যা না হলে যেতে চাইতো না। কিন্তু এখন বিষয়টা কিন্তু সেরকম না। প্রথমেই যখনই আমার বোঝা যাবে যে বাচ্চা আছে পেটে, তখন আমাকে কি করতে হবে, গর্ভাবস্থায় তাকে সাথে সাথেই ডাক্তারের শরণাপন্ন হইতে হবে, এবং ডাক্তার যেভাবে বলবে আমাকে সেই নিয়ম অনুযায়ী তাকে যত্ন নিতে হবে। যেমন বিভিন্ন প্রকার টেস্ট গুলো এখন আমাদেরকে করতে হয়। অনেক সময় আছে যে না আমার কোনো সমস্যা নাই, আমি কিন্তু টেস্ট করলাম না, কিন্তু আসলে এই টেস্ট গুলি করে, যেমন ডায়াবেটিস, প্রেশার, তারপরে এখন আরেকটা জিনিস হচ্ছে বেশি, আগে যেমন কখনোই রেয়ার শুনতাম না থাইরয়েড প্রবলেম বাচ্চাদের, এখন কিন্তু এই থাইরয়েড প্রবলেমটা হচ্ছে। এই একটু থাইরয়েড প্রবলেমের জন্য তোমার একটা বাচ্চা বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে, তার নানান ধরনের সমস্যা হতে পারে। যার জন্য এই টেস্ট গুলা গর্ভাবস্থায় মায়ের মানে ডাক্তারের শরণাপন্ন হয়ে বিভিন্ন প্রকার টেস্ট গুলো করিয়ে নিলে যে নিশ্চিত থাকা গেল যে না তার কোনো সমস্যা নাই, তাহলে বাচ্চারও কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এর মধ্যে কোনো একটা থাকে তাহলে অবশ্যই প্রত্যেক মাসে একটা চেক আপে থাকতে হবে, এবং তাকে সব রকম চিকিৎসার প্রস্তুতি থাকতে হবে তার।
এখন দেখো যে পরিবারের অন্যান্য শিশুদের প্রস্তুতি, এখানে বিষয়টা কেমন বলো, যে পরিবারের অন্যান্য শিশুদের প্রস্তুতি, যেমন যদি প্রথম বেবি একটা থাকে, তাহলে দ্বিতীয় বেবিটা যখন আসবে তখন তোমাকে কি করতে হবে, প্রথম বেবি কিন্তু একটু হিংসাত্মক মনোভাব থাকবে, যে কেন মানে ওই বাচ্চাটা আসলে সে একটু মানসিক কষ্টে থাকবে। হ্যাঁ, যার জন্য তাকে প্রথম থেকেই তোমাকে তাকে ধারণা দিতে হবে যে তোমার না, সে আসছে তোমার ভাই অথবা বোন অথবা তোমার তোমার সাথে তার এইভাবে আচরণ করতে হবে, এই জিনিসগুলো তাকে বলতে হবে সব সময়, না হয় সে সব সময় দেখা যাবে যে একটা মানসিক কষ্টে আছে। বা আমরা কি করি, যখন দেখা যায় যে একটা বাচ্চা নতুন এসছে তখন তাকে বলো ম্যাম আবার একটু রেজাল্ট একটু বলবেন, আমি তো একটু লেট পরে করে ঢুকছি। ক্লাসের পরে ক্লাসটা শেষ করি আগে, হ্যাঁ, টাইম পাওয়া যাবে না। তারপর দেখো যে এই যে তোমাদের আমি মুখে বলছি, তোমরা বই থেকে পরে আবার একটু দেখে নিবে, যে এখানে পরিবারের অন্য শিশুর প্রস্তুতি দেখো, অতিরিক্ত মনোযোগ ওই যে বললাম যে নতুন বাচ্চাটার প্রতি হয়ে আমরা যদি দেই, তখন সে কি করে, কষ্টের কারণ মানে মনে করে যে ওরা আমার দিকে মনোযোগ দিচ্ছে না, ওকেই বেশি মনোযোগ দিচ্ছে, তখন কি করতে হয়, যে ছোট শিশুটি তারই ভাই বা বোন অনেক আদরের, এসব কথা বুঝিয়ে বললে শিশুর সাথে তার সম্পর্ক ভালো হবে। এবং বড় শিশুকে শেখাতে হবে ত্যাগ স্বীকার এবং নিজের জিনিস অন্যের সাথে ভাগাভাগি করা। এই জিনিসটা কিন্তু তোমরা জানো যে অনেকেই কিন্তু এটা করতে চাও না, মানে যে ভাগাভাগি করব বা তার সাথে শেয়ার করব, কিন্তু এই ধারণাগুলি যদি আমরা প্রথমেই তাকে দেই, তাহলে তাকে মেনে নিতে সমস্যা হবে না। যেমন মায়ের অনুপস্থিতিতে, পরেরটা দেখো যে মায়ের অনুপস্থিতিতে পরিবারের সদস্যদের প্রস্তুতি, যে মায়ের অনুপস্থিতিতে পরিবারের সদস্যদের কি কি প্রস্তুতি নিতে হয়, যে শিশুর জন্মকালীন সময়ে সংসারের যাবতীয় কাজ কিভাবে পরিচালিত হবে সে সম্বন্ধে গর্ভবতী মায়ের আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করলে পরিবারের শৃঙ্খলা বজায় থাকে। সন্তান প্রসবের পরেও মা বেশ দুর্বলা বোধ করেন, মানে কি, যে জন্মাবার পরে মা আসলেই একটু দুর্বল হয়ে পড়ে, যার জন্য পরিবারের অন্যান্য কাজগুলোর প্রতি সে মনোযোগী হতে পারে না। সেজন্য কি করতে হবে, পরিবারের অন্যান্য সদস্যদের তাকে সহযোগিতা করতে হবে সংসারের বা পরিবারের বিভিন্ন কাজের জন্য। তারপরে দেখো মায়ের মানসিক প্রস্তুতিতে থাকে যে সন্তান জন্ম দেওয়ার পর মার মানসিক প্রস্তুতিটা, যেমন নারীরা যখন গর্ভাবস্থায় থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই সময় যদি দুশ্চিন্তা তাকে খুব বেশি আচ্ছন্ন করে রাখে, তাহলে তাকে নিজের এবং গর্ভস্থ সন্তানের, তোমাদের এই কথাগুলো কিন্তু আগেও বলেছি আমি, যে গর্ভবতী মায়ের যে যখন অবশ্যই তার মানসিক প্রস্তুতি, পরিবারের সদস্যরা সবাই সব রকম তাকে মানসিকভাবে, শারীরিক এবং মানসিক দুইভাবেই তাকে সুস্থ রাখতে হবে, যেন একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে। যাই হোক, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমি এখন যতটুকু পড়িয়েছি তোমাদের, কি তোমরা কি বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে? এখন হ্যাঁ, এখন দেখো, আর সদ্যজাত শিশুর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এটা কিন্তু আমরা সবাই নিজেরা জানি। হ্যাঁ, তোমাদের কিন্তু আমরা হোম ইকোনমিক্সে যা পড়াই প্রত্যেকটাই কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন থেকেই পড়ানো। হ্যাঁ, তারপরেও মানে কিছু জিনিস আছে তোমাদের সুন্দর করে গুছিয়ে বই থেকে লিখতে হবে। যেমন সদ্যজাত শিশুর জন্য আমরা তো জানি না যে যখন বাচ্চার জন্মাবার একটা প্রস্তুতি আছে। হ্যাঁ, যে কিছু নতুন জামা কাপড় বা পুরনো, যখন বাচ্চা জন্মাবে প্রথমেই আমরা কি করি, পুরনো যে কোনো কিছু দিয়ে আমরা তাকে নেই। হ্যাঁ, এখানে দেখো যে জামা কাপড়, বিছানা, গোসলের সামগ্রী, যেমন জামা কাপড়ের মধ্যে যেমন কি কি কাপড় আমরা ওদের জন্য ব্যবহার করব, যেমন রঙিন সুতি জামা, ছোট তোয়ালে, ডায়পার, ওয়েট টিস্যু, শিশুর জন্য শীতের বস্ত্র, সোয়েটার, মোজা, টুপি,
শীতের সময় শীতের কাপড় এবং গরমের সময় গরমের কাপড় আমরা প্রয়োজন অনুযায়ী বাচ্চাদের জন্য আমরা এই জিনিসগুলো ব্যবহার করব। তারপরে বিছানা, যখন বাচ্চাটা আসবে তখন কি করতে হবে, তার জন্য একটা ছোট্ট আলাদা বিছানার ব্যবস্থা করতে হবে। বিছানা, তারপরে তোমার কম্বল, এগুলা যদিও তাদের জন্য আলাদা করে, যেমন বড়দের কম্বলের ভিতরে রাখলে হয় কি ভালো করে ওরা হয় না, গরম হয় না, যার জন্য ওকে তার আলাদা ছোট একটা কম্বল দিয়ে তাকে আগে রাখতে হয়। তারপর তোমার এই বিষয়গুলা আমরা কিন্তু জানি কি কি মানে বাচ্চা জন্মাবার পরে ছোট তোষক, কাঁথা, বড় তোয়ালে, ছোট বালিশ, কোল বালিশ, রাবার ক্লথ, মশারি, ছোট কম্বল, কাপড় রাখার ঝুড়ি, তারপরে বাচ্চাদের জন্য এখন ভালো ভালো ব্যাগ পাওয়া যায় কাপড় রাখার। এই জিনিসগুলো আমরা সব সময় সাথে রাখি। যেমন এক জায়গায় বেড়াতে গেলে কি হয়, যে ঝুড়ি বা কাপড় বাচ্চাদের, ছোট বাচ্চা জন্মাবার পরে অন্যদের কাপড়ের সঙ্গে বাচ্চাদের কাপড়গুলো না নেওয়াই ভালো। এই জন্য তাদের জন্য কি করতে হয়, যে ঝুড়ি অথবা একটা ব্যাগ নিলে বাচ্চাদের কাপড়গুলো আলাদা করে আমরা নিতে পারি। তারপর দেখো যে তোমাদের পরের স্লাইডে যাচ্ছি আমার, হ্যাঁ তোমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে। নবজাতকের বৈশিষ্ট্য, যে একজন নবজাতকের কি কি বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, নবজাতকের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে শারীরিক বর্ধন, যে শারীরিক বর্ধনটা যে কেমন হয়। শারীরিক বর্ধন যে তোমাদের ওজন এবং উচ্চতা, শিশুর মাংসপেশি ও অস্থি বর্ধনের আনুপাতিক হার, শরীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রথমেই শিশুর মানে শারীরিক এবং মানসিক, বাচ্চার প্রথমেই তোমাকে খেয়াল করতে হবে যে শারীরিক মানে তোমাদের পরের একটা চ্যাপ্টার আছে শিশুর ক্রমবিকাশ, ওখানে তোমাদের বর্ধন এবং বিকাশ সম্পর্কে আমি বলবো। তাও এখন এখানে শারীরিক বর্ধনই আমি বলছি, যে এখানে শারীরিক বর্ধন হচ্ছে বাহ্যিক দিক থেকে। বাচ্চা প্রত্যেক মাসে মানে যখন বাচ্চা জন্মাবে প্রতি মাসে খেয়াল করতে হবে আমাদের, যে বাচ্চার স্বাভাবিক 14 দিন পর্যন্ত নবজাতক কাল মানে প্রতিদিনই যে কোনো সম্ভব মানে বাচ্চার যদি কোনো রকম সমস্যা থাকে তুমি এর মধ্যে বুঝতে পারবে, যে বাচ্চার তাকানো, বাচ্চার ডাকলে তোমার দিকে তাকাচ্ছে কিনা, বা কোনো রেসপন্স করছে কিনা, বা তার হাত পা নাড়ছে কিনা, এগুলো কিন্তু তুমি তখনই বুঝতে পারবে যে বাচ্চার স্বাভাবিক অবস্থা। প্রথমে বৈশিষ্ট্যের মধ্যে যেমন কি কি বৈশিষ্ট্য থাকে, ওজন দেখতে হবে, শিশুর মাংসপেশি এবং অস্থির থাকে বর্ধনের আনুপাতিক হার, শরীরবৃত্তীয় প্রক্রিয়া। এই হচ্ছে তোমাদের নবজাতকের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এখন দেখো যে এর মধ্যে আমি আজকে যা পড়িয়েছি তার মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, থাকলে আমাকে বলো। আর তারপর পরে কে আসছো, কি নাম্বার জানতে চাচ্ছ আমাকে বলো। সবাই আমি যতটুকু আজকে পড়ালাম বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম 3010 কত? 3000? 3000 কত? 3010। আচ্ছা 10 হচ্ছে 3010। হ্যাঁ 15। আচ্ছা তোমাদের আমি এটা কি অরিন নাকি তোমরা এটা আমি অরিন নামে আমি এটা পাচ্ছি নাকি, আর্টস না কমার্স, আমি আর্টসে লিখে রেখেছি। ও সম্ভবত আমাকে ইয়েতে মেসেঞ্জারে পাঠিয়েছিল। পুরা নামটা কি জানো তোমরা, চেনো ওকে? ওর রোল নাম্বারটা জানি না। আমার লিস্ট যেখানে আমি তোমাদের নামের লিস্ট আছে আমার, ওখানেও পাচ্ছি না এই নামটা। তোমাদের মধ্যে কেউ আছো অরিন নামে, কেউ আছো? না ম্যাম। আচ্ছা দেখি তাহলে আর্টসের মনে হয় হতে পারে, আমি আর্টসেই লিখেছি
কিন্তু ওকে আমি তো রোল নাম্বার দেয় নাই। তোমরা সব প্রত্যেকেই যখনই এক্সাম দিবে অবশ্যই নাম, রোল এবং বিভাগ এটা অবশ্যই ভালো করে ক্লিয়ার করে লিখবে। অনেকে অনেক সুন্দর করে লিখো, আর অনেকেই অনেক মানে আজে বাজে ভাবে ইচ্ছে করলে যেভাবে খুশি সেভাবে লিখে ফেলো। এই জিনিসগুলো যদি মিস তোমরা প্রেজেন্ট নিছেন? হ্যাঁ, প্রেজেন্ট আমার মোবাইলে আমি স্ক্রিনশট নিয়ে রাখি, প্রেজেন্ট নেওয়া আছে, সমস্যা নেই। ঠিক আছে সবাই, এখন কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। পরীক্ষার বিষয় আলোচনা আমি ক্লিয়ার করে দিলাম। এই দুইটা বিষয়ে পরীক্ষা হবে, সৃজনশীল কোয়েশ্চেন হবে, তারপরে হচ্ছে সৃজনশীল মানে বড় প্রশ্নটা তো সৃজনশীলই বলে তোমাদের, তাই না? দাঁড়াও আবার তোমরা ম্যাম, পেনগুলো খুলে ফেলো, বলো। আমাদের আমাদের কি সরাসরি এক্সাম হবে নাকি অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিবেন পরে করে দিব? না না, ওই যে অনলাইনে আমি কোয়েশ্চেন দিব, সরাসরি আমি নিব। ফার্স্ট ইয়ারটা তোমাদেরটা আমি এভাবেই নিব, আর তোমরা ওই অ্যাসাইনমেন্ট আকারেই লিখে জমা দিবে, বুঝছো? ওকে। আর হচ্ছে জি ম্যাম। হ্যাঁ, আর সেকেন্ড ইয়ারেরটা আমরা ওইভাবে নিব আর কি, অ্যাসাইনমেন্ট জমা দিবে ওইভাবে। ঠিক আছে? আর কেউ আছো? আমার টাইম শেষ, তোমরা ভালো থাকবে সবাই।